আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। নাশকতায় এত মায়ের বুক খালি হোক সরকার তা কখনোই চায়নি বললেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আতঙ্ক কাটিয়ে স্বস্তি জনজীবনে। রোববার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দেশজুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। জামায়াতে ইসলামের ধানমন্ডি অফিসে অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার। ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ ৩ জন গ্রেফতার। এবং ধ্বংসযজ্ঞ চালানোর আগে ১ লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করে, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাশকতাকারীর হামলায় এত মায়ের বুক খালি হোক সরকার তা কখনোই চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার বিচার দেশবাসীকেই করতে হবে। এ সময় অর্থনীতিকে পঙ্গু করে আবারও নিজেদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহত হন কয়েক হাজার মানুষ। এদের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হন ২৭২ জন। আহত ১৯৬ জন ছাড়পত্র নিয়ে চলে গেলেও এখনও চিকিৎসাধীন ৭৬ জন। তাদের দেখতে সকালে হাসপাতালটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের চিকিৎসার। যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। কোটা আন্দোলনের নামে এত মানুষের জীবন ও পরিবারকে কেন হুমকির মুখে ফেলা হলো সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। দেশের উন্নয়ন যাদের পছন্দ নয় তারাই অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। পরে মহাখালীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সেতু ভবন ও এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এ সহায়তা চান প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত বলেন, প্রথমে তারা মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং পরে সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করা যেতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডবের ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে, যা তার জন্য হৃদয় বিদারক। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে অক্লান্ত পরিশ্রম করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশনের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রদূত। তিনি বলেন, মেট্রো রেলে হামলার পেছনে কিছু সংখ্যক লোক রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এর সুবিধাভোগী। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার আন্দোলনে 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন করে যে 8 দফা দাবি করেছেন তা যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মেনে নেবেন বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের সময় জেলার পিবিআই অফিস, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামায়াত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। এ সময় কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ সহ 3 জনকে ডিবি তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমন্বয়ক 3 জনকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজন, তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। এ সময় সংসদ সদস্য শামীম ওসমান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস 6 ঘন্টা করে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এই 3 দিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস চলবে। বিকেলে রাজধানীর জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবরা বক্তব্য রাখেন। আগামী 3 দিন অর্থাৎ রবি, সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর অফিস থেকে 11টি হাতবোমা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মেট্রো রেল সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগে ঢাকা থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদ সহ 3 জামায়াত নেতাকে আটক করা হয়েছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব।
ধানমন্ডির সাত মসজিদ রোডের অবসর ভবনে প্রায় 5 বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কিংবা মহানগর কার্যালয়ের কোথাও নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা না গেলেও ধানমন্ডির এই অফিসে গোপন বৈঠক করত দলটি। বিএনপির কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারা নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ছক আঁকে এখান থেকেই। এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি, তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে জামায়াতে ইসলামের মহানগর দক্ষিণের কোষাধ্যক্ষ মিজানুর, সোরা সদস্য আব্দুর রশিদ সহ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। কেন্দ্রীয় নেতাদের অনেকেই আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ডাক্তার আব্দুল্লাহ আবু তাহেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই। জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি যারা এ সকল কাজে নির্দেশনা দিয়েছিল। তাদের সকলকেই আমরা খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। প্রায় 2 ঘন্টার অভিযানে দলটির অর্থ যোগানদাতাদের নামসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় সংস্থাটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক হত্যা ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিচার দাবি করেছেন সংবাদ কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশ জুড়ে চালানো সংঘর্ষে হামলার শিকার হয়েছেন সংবাদ কর্মীরাও। এতে প্রাণ হারিয়েছেন 2 জন, গুরুতর আহত হয়েছেন অন্তত 100 সাংবাদিক। ফজলে রাব্বি রিপোর্ট। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বর্বর হামলার শিকার হয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। আন্দোলন সংগ্রামের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর। এতে আহত হয়েছেন 100-এরও বেশি রিপোর্টার, ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক ও গাড়ি চালক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই করা হয়েছে গণমাধ্যমের গাড়ি, মোটরসাইকেল, ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। 7-8 জনের বেশি হবে না। হুট করে এসে আক্রমণ করলো। পাশে আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আক্রমণ করলো না, বাট মিডিয়ার গাড়িটাকে আক্রমণ করলাম। স্টুডেন্টরা আমাকে সেভ করে নিয়ে যাওয়ার পথে আমাকে আসলে ডিল মারে, ইট দিয়ে অনেকগুলো ডিল মারে। আমার হাত কেটে যায়, পায়ে লাগে, মাথায় লাগে। মাথায় হেলমেট ছিল, লাকিলি আমি বেঁচে যাই। আসলে গেল 18 ও 19 জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 সাংবাদিক। এদের 2 জনই মারা গেছেন গুলিতে। গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন আরো অনেক সংবাদকর্মী। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, ওই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জায়গা করে দিয়েছে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু রাজনৈতিক পক্ষ এই আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে আক্রান্ত হতে থাকে গণমাধ্যম। ক্যামেরা দেখলেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে। কাজে আমি যদি মনে করি যে এই সম্পাদকীয় নীতির ভিত্তিতে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমি সেই পত্রিকা পড়বো না, আমার যদি পছন্দ না হয়। এই যে গণমাধ্যমকে যারা আক্রমণ করে তারা আসলে কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। এই হত্যা ও হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম কর্মীদের সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রের উচিত যে অন্য হত্যাকাণ্ডের যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যারা নিহত হয়েছে তারা কোন পরিস্থিতিতে নিহত হল এটাও তদন্ত করা উচিত এবং যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত। সহিংসতা ঘটেছে, এটা মোকাবেলা করার জন্য সরকারকে যেমন হতে হবে, আর সাংবাদিকদেরকে এই মুহূর্তে খুবই সাবধানে করতে হবে। সংবাদকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সব পক্ষের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। সংবাদ মাধ্যমে প্রচারিত যে কোনো ভুল খবরের জন্য প্রতিবাদ পাঠাতে পারে যে কেউ। ওই সংবাদ মাধ্যমটি এটি প্রচারে বাধ্য থাকে। একই সাথে সংক্ষুব্ধ যে কারোর জন্য আইনের আশ্রয় নেওয়ার পথও খোলা রয়েছে। এসব ছাড়িয়ে যারা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছেন, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলে মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ কোটা সংস্কারের ব্যাপারে যে সমাধান করেছে তাতে সকলের দাবির প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, দাবির প্রতিফলন ঘটায় ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নেই। তবে সারা দেশের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময় তারা বলেন, সন্ত্রাস ও সহিংসতার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্মেলনে বক্তৃতা রাখেন
শুভ রায়, মাহমুদুল হাসান, ইমরান আলম, সামিয়া জামান, সেজুতি ও আলামিন। বরিশাল বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলনরত শিক্ষার্থীরা মনে করে কোর্ট যে রায় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন দিয়েছে, এটাতে শিক্ষার্থীদের দাবি দেওয়ার আসলে দিন শেষে আমরা মনে করি প্রতিফলন ঘটেছে। এর বাইরে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন দেশব্যাপী শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দেওয়া সামনে এনেছে। তো এই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে আমরা পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আছে সেগুলোর দিকে যাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় সহিংসতার আগে হঠাৎ 1 লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যার অধিকাংশই বিএনপিপন্থী। আগামী 2-1 দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কোটা আন্দোলন চলাকালে তালেবানি কায়দায় যারা বর্বরতা চালিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী মানববন্ধনে তিনি বলেন, সরকার প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, ছাত্রদের ভুল বুঝিয়ে সহিংসতার পথে পরিচালিত করেছে বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা। তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। তারা ভেবেছিল যে এইখানেই শেষ, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সন্ত্রাসীদের হামলায় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি এই দাবি করে বলেন, যারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে জাতীয় পার্টির প্রতিনিধি দল পরে নিরপেক্ষ তদন্ত করে নৈরাজ্য ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ। যারা দেশে এত বড় ক্ষতি করেছে তাদের বেগম রওশন এরশাদ সবসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং তার বক্তব্য স্পষ্ট ছিল যে এই কোটা সংস্কার প্রয়োজন, কিন্তু এরই মধ্য দিয়ে যারা এই কোটা আন্দোলনের ফাঁকে দেশের এই সম্পদ, জনগণের সম্পদ, আমাদের সম্পদ নষ্ট করেছে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি এই সরকার এই বিচার করতে সক্ষম হবে এবং গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ এটার বিচার হোক সেটা প্রত্যাশা করে। কোটা আন্দোলনে 3 সমন্বয়ককে গোয়েন্দা সংস্থা দিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তুলে নেওয়া অমানবিক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে পঙ্গু করে দিয়ে তাদের হাসপাতালে দেখতে গিয়ে সাহায্যের ঘোষণার প্রতারণার আরেকটি নজির। বিএনপি মহাসচিব বলেন, জনরোষের ভয়ে কারফিউ দিয়ে রেল সহ যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে জনগণকে কর্মহীন, অর্ধাহার, অনাহারে দিন কাটাতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ব্লক রেইডে নামে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও আইডি কার্ড দেখে
শিক্ষার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের অমানবিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনীর হাতে এক সপ্তাহে 4 সাংবাদিক নিহত ও অসংখ্য সাংবাদিক আহত হওয়ার বিচার না করে নানাভাবে গণমাধ্যম কর্মীদের হয়রানি করা হচ্ছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতা নিহত ও আহতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 14 দল নেতারা। তারা বলেন, একটি অরাজনৈতিক দাবিকে কেন্দ্র করে সুযোগ সন্ধানে দুষ্কৃতিকারীরা দেশব্যাপী যে সহিংসতার আশ্রয় নিয়েছিল তা অমানবিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়া শেষে তারা এসব কথা বলেন। তারা বলেন, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া এখন সময়ের দাবি। 14 দলের পক্ষ থেকে আমরা পুনরায় এই আহতদের আশু মুক্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। মানুষ যাতে এগিয়ে আসে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, এই আহ্বান জনগণের প্রতি আমাদের 14 দলের পক্ষ থেকে রইল। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ গঠন করা হলেও এমপি এবং ইউএনওদের অতিমাত্রায় হস্তক্ষেপে এখন তা উপজেলা প্রশাসনে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য আইন সংশোধনের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, তা না হলে লাল ফিতা দৌড়াতে আটকে থাকবে নাগরিক সেবা। মিজান শাহজাহানের রিপোর্ট। সীমাবদ্ধতা আমরা সৃষ্টি করেছি, যেমন উপজেলা পরিষদের উপরে আমরা উপদেষ্টা বসিয়ে দিয়েছি। উপদেষ্টার কাজ হলো উপদেশ দেওয়া, কিন্তু উপদেষ্টার অনুমতি ছাড়া কিছু করা যায় না, যার ফলে ওখানে একটা ডুয়াল ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এমপি সাহেবের কথা শুনবে ইউনো সাহেব নাকি উপজেলা চেয়ারম্যানের? এই সমস্যাটা বরাবরই ছিল। যখন থেকে এমপিদেরকে ওই জুরিসডিকশনের ভেতরে হস্তক্ষেপ করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু স্থানীয় সরকার আর কার্যকরী থাকলো না। প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি নুরুল হক নূর আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার। নূরকে আর রিমান্ডে না নিয়ে মুক্তি দেওয়ার দাবি জানান তার স্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে নূরের বাবা ইদ্রিস ব্যাপারী বলেন, সেতু ভবনে সহিংসতার মামলায় তার সন্তানকে 5 দিনের রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেট্রো রেলে সহিংসতার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার 2টো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে হ্যাঁ ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বিএনপি সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি জামায়াতের সন্ত্রাস শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। এ সময় রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। মেট্রো রেলের ক্ষতি করে আপনি দেশকে গড়ে তুলতে পারবেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি ত্রাণ অধিদপ্তরকে পুড়িয়ে দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, দেশের ক্ষমতায় গিয়েও কোনো লাভ হবে না। সরকারের সম্পত্তি বিনষ্ট করে সরকার উৎখাত করা যাবে না, এতে তো আপনার কোনো লাভ হবে না। এটা তো আপনার প্রয়োজন লাগবে, আপনি যদি সরকারে আসেন এটা তো আপনার প্রয়োজনে লাগবে। মেট্রো রেল সরকার আপনি ক্ষমতায় আসলে আপনারও তো প্রয়োজন লাগবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিমানবন্দর বুথ ও শাখা পরিদর্শন করলেন রূপালী ব্যাংক পিএলসির সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার ও আজ রাজধানীর পোস্তগোলা, টিকাটুলি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর ও গাবতলীতে ব্যাংকের শাখা পরিদর্শন করেন তিনি। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রূপালী ব্যাংকের বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কাজে 24 ঘণ্টা নিয়োজিত 2টি বুথের কার্যক্রম প্রত্যক্ষ করেন সিইও। পরিদর্শনকালে ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় খোঁজ খবর নেন এবং গ্রাহক সেবায় যাতে কোনো অসুবিধা না
না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেন তিনি। একই সাথে রাউন্ড দ্য ক্লক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় সেবা নিশ্চিত কর্মকর্তাদের পরামর্শ দেন। রূপালী ব্যাংক পিএলসির কোম্পানি সচিব শাহিদুর রহমান, মহাব্যবস্থাপক আবু নাসির মোহাম্মদ মাসুদ এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইহুদি বিদ্বেষী বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় শুক্রবার কট্টর ডানপন্থী সমর্থকদের এক সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কমলাকে এভাবে আক্রমণ করেন ট্রাম্প। তিনি আরও বলেন, কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন। দক্ষিণ ফ্লোরিডায় ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বেশিরভাগ সময় জুড়ে কমলার বিদ্বেষকার করেন। এর আগে গত বুধবার নর্থ ক্যারোলিনায় দেওয়া এক বক্তব্যেও ট্রাম্প বলেছিলেন কমলা হ্যারিস পুরোপুরি ইহুদি জনগণের বিপক্ষে। কমলাকে আক্রমণ করতে ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, কমলা চিকিৎসকদের বাধ্য করতে চাইছেন যেন তারা শিশুদের জন্ম নিরোধ ওষুধ দেন। পার্টেক্স খেলার খবর। প্রথম প্রীতি ম্যাচের মতো দ্বিতীয়টিতেও পিছিয়ে থেকে স্বাগতিক ভুটানকে 4-2 গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুর চাংলি মিথাল স্টেডিয়ামে খেলার 14 মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দেকি লেহাজোম। 21 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপরই প্রত্যাবর্তনের গল্প লিখতে থাকেন সাবিনারা। 34 মিনিটে সাবিনা ব্যবধান 2-1 নামিয়ে আনেন। 40 মিনিটে 2-2 এর সমতা ফেরেন আগের ম্যাচে হ্যাট্রিক করা সাগরিকা। দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা চাকমা আরও 2 গোল করলে 4-2 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামী অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই 2 প্রীতি ম্যাচে নিজেদের পরখ করে নিল বাংলাদেশের নারী ফুটবলাররা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নাশকতায় এত মায়ের বুক খালি হোক সরকার তা কখনোই চায়নি বললেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনে 3 সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আতঙ্ক কাটিয়ে স্বস্তি জনজীবনে। রোববার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত দেশ জুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। জামায়াতে ইসলামীর ধানমন্ডি অফিসে অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার। ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ 3 জন গ্রেফতার। এবং ধ্বংসযজ্ঞ চালানোর আগে 1 লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করে, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।